মিস্টার পিটারসনের বিষয়টা পরিষ্কার হয়ে গেল, বলল রবিন। টাকশাল থেকে সোনা গায়েব হওয়ার সময় ভদ্রলোক নিজের বিছানায় ঘুমোচ্ছিলেন। কয়েক মিনিটের ভেতরে ওরা এসে পড়ল শহরের কেন্দ্রে। মেইন স্ট্রিটের সাথে লাগোয়া পরিবহন কোম্পানি অফিসটার সামনে গাড়ি পার্ক করল কিশোর। ভেতরে ঢুকে পড়ল, কিন্তু চারপাশে তাকিয়ে তাজ্জব হয়ে গেল ওরা। অফিসটা আসলে ধুলোয় ধূসরিত একটা গুদাম ঘর। এক কোনায় গাদা করে রাখা কতগুলো ক্যানভাসের ব্যাগ, কাউন্টারের ওপর খাড়া হয়ে আছে একটা আধখাওয়া কোকের বোতল। দেয়ালে ঝোলানো পুরনো একটা ফলকে ঘোষণা করা হচ্ছে, আমরা যে কোনো স্থানে যে কোনো ধরনের কার্গো পরিবহন করে থাকি। আগাপাশ তলা সাফ সূত্র হয়ে যেত জায়গাটা। বিড়বিড় করল কিশোর, খালি যদি মিসেস বেনার পা পড়ত এখানে একবার। ইনচার্জ লোকটাকে নিজের রূপ চিনিয়ে দিতেন তিনি। দেখে আসি পেছনের রুমটাতে আছে কিনা কেউ, বলল রবিন। কাউন্টারের ওপাশে চলল সে। ঠিক তখনই দরজা দিয়ে একটা হাত ওর দিকে তাক করে ধরল গোলাকার ধাতব একটা নল। খাইছে, খসখসে কম্পিত কণ্ঠে ফিসফিস করল মুসা। লোকটার হাতে পিস্তল। রবিন নড়ার আগেই বিশালদেহী এক লোক ঢুকে এলো দরজা দিয়ে। এই দেখো, বলল লোকটা, এটা হলো আমাদের সর্বাধুনিক ফায়ার এক্সটিংগুইশার। পিস্তলের মতো থাক করে ধরো জিনিসটাকে, ট্রিগার টেনে নাও, কেল্লা ফতে। ফোম ছিটিয়ে দেবে এটা আগুনের সবখানে। দারুণ জিনিস, কি বলো? সত্যিই দারুণ, বলল রবিন। আমি তো এটাকে আসল পিস্তলই ভেবে বসেছিলাম। ফায়ার এক্সটিংগুইশারটাকে পেছনের একটা তাকে রেখে দিল লোকটা। আমি পরিবহন কোম্পানির লোক, বলল সে। কি করতে পারি তোমাদের জন্য? সুইজারল্যান্ডের জুরিকগামী কোনো ফ্লাইট পাওয়া যাবে? জিজ্ঞেস করল কিশোর। নিশ্চয়ই, তা তোমাদের পরিকল্পনাটা কি? একটা শিপমেন্টের চুক্তি নিয়ে কাজ করছি আমরা, বলল কিশোর। একটা লেজার বই টেনে নিল লোকটা। এ মাসে আমাদের জুরিকগামী দুটো ফ্লাইট রয়েছে। একটা টিনের কার্গো, অন্যটা কাঠের চালান। পরবর্তী ফ্লাইট সপ্তাহখানেক পর। তোমাদের মালের ওজন কেমন হবে? তা 200 পাউন্ড হবে। কোনো সমস্যা নেই। ঠিক আছে, চুক্তিটা হয়ে গেলে আমরা জানাবো আপনাদের, লোকটাকে বলল কিশোর। তথ্য দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে পা বাড়ালো চলে আসার জন্য। অফিস থেকে বেরোনোর সময় এক মেয়ের সাথে প্রায় ধাক্কাই লেগে যাচ্ছিল ওদের। দরজা দিয়ে ঢুকে গট গট করে কাউন্টারের দিকে হেঁটে গেল মেয়েটা। পরিচিত একটা মুখ, হোমওয়ে হোটেলের সেই ওয়েস্ট্রেস। রবিন পেছনের দরজাটা লাগিয়ে দিতে গেলে কিশোর আলতো টোকা দিল ওর গায়ে। ওদের বিষয়টা কি? চাপা স্বরে বলল সে। দেখি কথাবার্তায় কিছু শোনা যায় কিনা, বললে রবিন দরজাটা এক চিলতে ফাঁক করে রাখল। দরজার গায়ে কান লাগিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল 3 গোয়েন্দা। কিন্তু ওপাশ থেকে আলাপের অস্পষ্ট আওয়াজটুকুই শুধু কানে এলো ওদের। তো এবার কি করব আমরা, বলল মুসা। অদ্ভুত ঠেকছে ব্যাপারটা। চলো হোমওয়ে হোটেলে গিয়ে ওয়েস্ট্রেস মেয়েটার বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখি, বলল রবিন। হয়তো গতরাতে আমাদের আশেপাশে ওর ওই ছোক ছোক করে বেড়ানোর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে। হোটেলে হাজির হয়ে ম্যানেজারের সাথে কথা বলল ওরা। আপনাদের ওই সুন্দরী লাল চুলওয়ালা ওয়েস্ট্রেস মেয়েটার সাথে একটু কথা বলতাম। কিশোর বলল, ও কি আছে? না, আজকে ওর ছুটি। চওড়া হেসে জবাব দিল লোকটা। হয়তো স্বামীর কাছে চলে গেছে। মানে? কিশোরের প্রশ্ন। একটা পরিবহন কোম্পানি অফিস চালায় ওর স্বামী। দ্রুত বের হয়ে এলো 3 গোয়েন্দা। কি বুঝলে? গাড়িতে উঠে বলল কিশোর। রবিন বলল, হয়তো ওরা স্বামী স্ত্রী দুজনেই আমাদের এই কেসটার সাথে জড়িত। এখন কি করব আমরা? জিজ্ঞেস করল মুসা। ইঞ্জিন স্টার্ট দিল কিশোর। খুঁজে দেখতে হবে কোনো প্রাইভেট এয়ার স্ট্রিপ পাওয়া যায় কিনা। রকফিল্ড শহর ঘিরে উত্তর, পূর্ব আর দক্ষিণ পাশ দিয়ে চলে গেছে হাইওয়েটা। পশ্চিম পাশটাতে পড়ে আছে একটা অনুন্নত এলাকা। ওদিকটাতেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ছেলেরা। রাস্তার শেষ মাথায় এসে গাড়ি দাঁড় করালো কিশোর।
পায়ে হেঁটে একটা মাঠ পাড়ি দিতেই শুরু হলো জঙ্গল। গাছগাছালির জটলা আর ঘন ঝোপঝাড় ভেঙে একটানা 2 ঘন্টা হাঁটলো ওরা। হোঁচট খাচ্ছে ছোট বড় পাথর আর পড়ে থাকা গাছের কাণ্ডে। কাটা ঝোপে লেগে জামা কাপড় ছিঁড়ে যাচ্ছে, আঁচড়ে ক্ষতবিক্ষত হচ্ছে হাত। কখনো খাড়াই বেয়ে উঠে, কখনো খাদ বেয়ে নেমে হাঁপাতে হাঁপাতে এগিয়ে চলল ওরা। অবশেষে বড় একটা পাথরের ওপরে বসে পড়ল মুসা। ঘামে ভিজে গেছে সারা মুখ, গাল হাঁ করে শ্বাস টানছে ভীষণভাবে। একটা হাত উঁচু করল, তারপর এলিয়ে দিল কোলের ওপর। কি করবে এখন? জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করতে হবে, জবাব দিল কিশোর। কুঁকিয়ে উঠল মোসা। ঠিক আছে, উঠেছি। পাথরের পেছন দিককার জমিটাতে নজর বোলালো কিশোর। তারপর হাতের ইশারায় ডাকলো দুজনকে। কি ব্যাপার? আগ্রহ ভরে জিজ্ঞেস করল রবিন। মাটিতে টায়ারের দাগ। কিশোরের গলায় উত্তেজনা। একটা গাড়ি গেছে জঙ্গলের ভেতর দিয়ে। খুব সম্ভবত কয়েক মাইল পেছনে আমরা যে মাটির রাস্তাটা পার হয়ে এলাম ওই দিক থেকে এসেছে, অনুমান করল রবিন। গেল কোন দিকে? চলো খুঁজে বের করি, তাড়া দিল কিশোর। জঙ্গল সম্পর্কে ট্রেনিং রয়েছে ওদের। দক্ষ বন কর্মীদের মতো টায়ারের দাগ অনুসরণ করিয়ে এগিয়ে যেতে লাগলো ওরা। খেয়াল করছে কিভাবে চ্যাপ্টা হয়ে আছে শুকনো ধূসর ঘাস, কিভাবে আশেপাশের গাছপালা আর ঝোপঝাড় মারিয়ে চলে গেছে গাড়িটা। নিঃশব্দে ট্রেইল ধরে একটা ঘন গাছের জটলা ফুঁড়ে এমন একটা জায়গায় হাজির হলো 3 গোয়েন্দা, যেখানে শেষ হয়ে গেছে জঙ্গল। সম্প্রতি সব গাছপালা আর ঝোপঝাড় পরিষ্কার করে ডিমের আকৃতি দেওয়া হয়েছে জায়গাটাকে। এটা একটা এয়ার স্ট্রিপ, নিচু স্বরে বলল কিশোর। কোনো প্লেন চোখে পড়ছে তোমাদের? না, জবাব দিল মুসা। রবিনও মাথা নাড়ল। কিশোরকে সামনে রেখে সারি বেঁধে এয়ার স্ট্রিপের চারদিকে চক্কর দিতে শুরু করলো ছেলেরা। চক্কর শেষ করে শুরুর জায়গায় প্রায় ফিরে এসেছে ঠিক এমন সময় প্রথম রবিনের চোখে পড়ল ওটা। এক দঙ্গল গাছগাছড়ার ফাঁক দিয়ে রোদ ঝিলিক দিচ্ছে ধাতুর গায়ে। আমি দেখে আসি, বলল রবিন। মাটিতে বসে পড়ে ক্রল করে এগিয়ে গেল সে। বড় একটা ঝোপের আড়ালে থেকে উকি দিল পাতা শূন্য ডালপালার ফাঁক দিয়ে। গাছের জটলার ভেতরে একটা পার্ক করে রাখা গাড়ি দেখতে পেল। আশেপাশে কাউকে চোখে না পড়াতে হাত নেড়ে সঙ্গীদের আসতে ইশারা করল সে। গাড়িটা পুরনো আর তোবড়ানো। বাম্পারে ঘষার দাগ দেখে বোঝা যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে অনেকটা পথ চালিয়ে নিয়ে আসা হয়েছে এটাকে। লাইসেন্স প্লেট নেই। গাড়ির দরজা খোলা। গ্লাভ কম্পার্টমেন্ট খুলে ভেতরে পড়ে থাকা এক টুকরো কাগজ বের করে আনলো সে। কিশোর আর মুসা ওর কাঁধের ওপর দিয়ে উকি দিল। টাইপ করা সংক্ষিপ্ত একটা মেসেজ, ডিপ 6 RP। হতভম্ব হয়ে গেল ছেলেরা। কিশোর টের পেল শীতল শিহরণ নেমে যাচ্ছে ওর মেরুদণ্ড বয়ে। বুঝতে পারছি, আরপি দিয়ে রাশেদ পাশা বোঝাচ্ছে, উত্তেজিত কণ্ঠে বলল কিশোর। আর ডিপ 6 দিয়ে তাকে সরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, বলল রবিন। রাশেদ আঙ্কেল যে কেসটাকে বিপজ্জনক বলেছিলেন তাতে আর অবাক হওয়ার কিছু নেই, বলল মুসা। তাকে জানানো দরকার যে চোরের দল তার পেছনে লেগেছে। মাটির রাস্তা ধরে ওরা দ্রুত পায়ে ফিরে এলো নিজেদের গাড়ির কাছে। চালকের আসনে উঠে বসল রবিন। সোজা গ্যারেজে চলে এলো ওরা। রাশেদ পাশা অপেক্ষা করছেন ওদের জন্য। রকফিল টাকশালের কাছাকাছি এয়ারস্ট্রিপ আর গাছপালার আড়ালে লুকোনো গাড়িটার কথা জানালো তাকে কিশোর। এই যে গ্লাভ কম্পার্টমেন্টের ভেতর খুঁজে পেয়েছি এটা। মেসেজের কাগজটা তার হাতে ধরিয়ে দিল রবিন। রাশেদ পাশা চিন্তিতভাবে কাগজটা পড়লেন। আমি যে ফোন কলটা পেয়েছিলাম তার সাথে এটার সম্পর্ক আছে। যেই সোনা চুরি করে থাকুক সে আমাকে কেসটা থেকে সরিয়ে দিতে চাইছে। যখন বুঝেছে সাবধান বাণীতে কোনো কাজ হবে না, তখন সে আর তার দোস্তরা অন্য উপায় অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে। এবার কি আঙ্কেল?
জানতে চাইল মুসা। গাড়িটা যেভাবে আছে সেভাবেই থাকো, কাউকে বুঝতে দিও না তোমরা ওটা দেখে ফেলেছ। জায়গাটার উপর আমি নজর রাখার ব্যবস্থা করছি, দেখি কে বা কারা ফিরে আসে ওখানটাতে। হয়তো কেসটার মূল্যবান সূত্র পাবো তাতে। শুধু আশা করি। হালকা সুর যোগ করলেন তিনি। মেসেজটা যার পাওয়ার কথা সে যেন ইতোমধ্যে এটাকে দেখে না থাকে। আমার মনে হয় চাচা, তোমাকে এখানে একা রেখে আমাদের জুরিখ যাওয়া ঠিক হবে না। উদ্বেগের ছাপ কিশোরের চেহারায়। কিশোরের কথায় সমর্থন জানালো রবিন। আমরা বরং রকফিল্ডেই থাকি, কোনো বিপদ আপদ হলে তোমাকে সাহায্য করতে পারবো। মাথা নেড়ে নিষেধ করলেন রাশেদ পাশা। বিপদ হতে পারে, সেটা আমিও বুঝতে পারছি, তবে সাবধান থাকবো। আর প্রয়োজন মনে পড়লে আমার অ্যাসিস্ট্যান্ট জন লেপস্কিকে ওর কেস থেকে সরিয়ে আমার এখানে নিয়ে আসবো সাহায্যের জন্য। এই কেসে জুরিখের বিষয়টাকে গুরুত্ব দিতেই হবে। আর তোমরাই এই কাজের জন্য সবচেয়ে উপযোগী। তোমরা সোজা রকে বিচে বাড়ি চলে যাও, ফ্লাইটের ব্যবস্থা করো গিয়ে। পরদিন সকাল সকাল কিছুটা অনিচ্ছার সাথেই রওনা হলো ছেলেরা। পথে মুসা খুব করে ধরল রকি বিচে ফেরার আগে লস অ্যাঞ্জেলিস সিটিতে থেমে অ্যাঞ্জেলিস গোল্ডেন মিউজিয়ামের সোনার প্রদর্শনীটা দেখে যাওয়ার জন্য। কিশোর ও রবিন রাজি হলো। লস অ্যাঞ্জেলিস সিটিতে চলে এলো ওরা। মিউজিয়ামে মাত্র কয়েক ব্লক দূরে একটা পার্কিং লট নজরে এলো রবিনের। ওখানে গাড়ি রেখে হেঁটে মিউজিয়ামের বিল্ডিংয়ে এলো ওরা। প্রবেশ মুখের ওপর বড় সাইনবোর্ডে লেখা রয়েছে সিদিয়ান গোল্ড। নিচের লেখায় জানানো হচ্ছে প্রদর্শিত আর্ট অবজেক্টগুলো ইউনাইটেড স্টেটে পাঠানো হয়েছে সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে সাংস্কৃতিক বিনিময় প্রোগ্রামের অংশ হিসেবে। সিদিয়ানরা যে অঞ্চলে থাকতো সেটা এখন রাশিয়ার অন্তর্ভুক্ত, বলল সে। তাই ওরাই সিদিয়ান গোল্ডের মালিক। যেসব এলাকার সিদিয়ানদের বসতি ছিল সেখানে ওরা ব্যাপক খনন কাজ চালিয়েছে। মুচকি হাসল কিশোর। ইন্টারেস্টিং, প্রফেসর মোচা। আপনার লেকচারের বাদ বাকি অংশ আমরা পরে শুনব। মিউজিয়ামে আগত দর্শকদের ভেতর ছেলেরাই প্রথম। প্রদর্শনীর দায়িত্বে থাকা লোকটি কালো চুল আর কালো দাড়িওয়ালা একজন রাশিয়ান। লোকটার পরনে কালো পোশাক আর হাতে বিরাট কালো পাথরওয়ালা একটা আংটি। হাত নাড়াতেই ঝিকমিক করে উঠল সেটা। আমি হফ ইভানভ, নিজের পরিচয় দিলেন তিনি। তোমরা হয়তো আমাদের সিদিয়ান গোল্ড সম্পর্কে জানতে চাও। হাত নাড়ল মুসা। না, চাই না, সোনার ব্যাপারে আমার যথেষ্ট জ্ঞান আছে। রবিনকে আলতো খোঁচা দিল কিশোর। মুচকি হেসে বলল, চালিয়ে যেতে দাও। সন্দেহের চোখে মুসার দিকে তাকালেন ইভানভ। তোমার কথা অবিশ্বাস করছি না, তবে নিশ্চয়ই। গোল্ড আর্টিফ্যাক্টের ওপর আমি করেসপন্ডেন্স কোর্স গ্রাজুয়েট করেছি। মুসা থামিয়ে দিল তাকে। আর সেটা প্রমাণ করার জন্য আমার একটা ডিপ্লোমা সার্টিফিকেট আছে। এমন ডিপ্লোমার কথা জীবনেও শুনিনি, শীতল গলায় বললেন ইভানভ। যাক, ভেতরে যাও তোমরা প্লিজ। প্রদর্শনী হলের প্রথম রুমের দিকে ইশারা করলেন। আলো লেগে ঝিক করে উঠল হাতের কালো আংটির পাথর। ভেতরে পা দিল ছেলেরা। দেখল দরজার উপর লেখা রয়েছে অ্যানিমাল চেম্বার। তালা দেয়া বিরাট কেসের ভেতর চমকাচ্ছে সারি সারি সোনার তৈরি ঘোড়া, কুকুর, ষাঁড়, হরিণ, পাহাড়ি ছাগল, বাঘ এবং আরো অনেক ধরনের প্রাণীর অবয়ব। পশু পাখির বিরাট ভক্ত ছিল সিদিয়ানরা। চারপাশে তাকিয়ে বলল যা। সব প্রাণীরই সোনার প্রতিছবি বানিয়েছিল ওরা। পুরো প্রদর্শনী ঘুরে ফিরে দেখতে লাগলো তিন গোয়েন্দা। সিদিয়ান শিল্পকর্মের দারুণ নৈপুণ্য দেখে বিমোহিত। বিরাট এক ফুলদানির সামনে এসে দাঁড়ালো ওরা। গায়ে খোদাই করা সোনার কারুকাজ করা শিকারের দৃশ্য, পরাজিত ষাঁড়ের শিং লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়তে উদ্যত একটা বাঘ। সাইবেরিয়ান টাইগার, মুসা বলল। পরের কেসটাতে শুধুই ঘোড়ার মূর্তি। বড় মাপের, ছোট মাপের, ঘাড় বাঁকিয়ে থাকা, দাঁড়ানো, লম্ফমান, ছুটন্ত নানা ভঙ্গিতে থাকা নানা আকৃতির ঘোড়া। প্রচুর ঘোড়ায় চড়ত সিদিয়ানরা, তাই না? প্রশ্ন করল রবিন। ঠিক, ঘোড়ার চড়ার ওস্তাদ ছিল ওরা।
বলল মোসা। নিচের তাকের বাঁ কোণে রাখা ছোট্ট একটা মূর্তি দৃষ্টি আকর্ষণ করল ওদের। সামনের দুই পা উঁচু করা একটা সোনার ঘোড়া, উন্নত মস্তক আর ঘাড়ের ওপর কাত হয়ে থাকা কেশরওয়ালা প্রাণীটাকে একেবারে নিখুঁত ছাঁচে গড়া। আমার মনে হয় এমন একটা থাকলে দারুণ হতো, বলল রবিন। হয়তো, তবে সেটা আর তোমার থাকতো না। নিশ্চয়ই তোমার মা ওটাকে লিভিং রুমের ম্যান্টেলের উপর সাজিয়ে রাখতেন, হেসে বলল কিশোর। অ্যানিমাল চেম্বারের চারপাশ ঘুরে ফিরে দেখছে ওরা। এই সময় আর একজন দর্শক এসে ঢুকলো। আগ্রহ নিয়ে তাকালো ডিসপ্লের দিকে। মাঝ বয়সী ধূসর চুলের একজন লোক, সরু ডোরাওয়ালা কাপড়ের স্যুট পরনে, ডান হাতে একটা চামড়ার ব্রিফকেস। হাতলটা এমন শক্তভাবে ধরে রেখেছে মনে হচ্ছে কেউ যেন সেটা তার থেকে ছিনিয়ে নেবে। পা উঁচু করা ঘোড়ার মূর্তিটার সামনে গিয়ে দাঁড়ালো লোকটা। তারপর পিছিয়ে এসে আরো ভালো করে দেখতে গিয়ে ধাক্কা খেল রবিনের সাথে। হাত ফসকে ব্রিফকেসটা পড়ল মেঝেতে। সাথে সাথে লোকটা ছো মেরে তুলে নিল সেটা। এক্সকিউজ মি, তীক্ষ্ণ ঋণঋণে গলায় ক্ষমা চাইল সে, কথায় হালকা স্প্যানিশ টান। তোমাকে দেখতে পাইনি আমি, জবাবে মৃদু হেসে মাথা ঝাঁকালো রবিন। পরের রুমটার দিকে এগিয়ে গেল ছেলেরা। অর্নামেন্ট চেম্বার, প্রতিটি দাগ থরে থরে সাজানো সিদিয়ান আংটি, নেকলেস, ব্রেসলেট, নথ, চুলে কাটা, কানের দুল, বকলস এবং আরো অজস্র ব্যক্তিগত সোনার অলংকারে। শিক্ষকের ভঙ্গিতে মুসা প্রাচীন গোত্রদের পোশাক পরিচ্ছদের বর্ণনা করছে বন্ধুদের কাছে। সোনার গহনা পরতে ভীষণ পছন্দ করত সিদিয়ান মেয়েরা, বলল সে। ছেলেরাও করত, সবার পরনে থাকতো। আচমকা অ্যানিমাল চেম্বারের দিক থেকে শোনা গেল উন্মত্ত চিৎকার, চোর, চোর, ধরো। সংকুচিত হয়ে হলওয়েল ধরে ছুটল ছেলেরা। একেবারে শেষ মাথায় দেখতে পেল ব্রিফকেস হাতের লোকটা বেরিয়ে যাচ্ছে রিভলভিং দরজা ঠেলে। একটা গার্ড ছুটে এলো অ্যানিমাল চেম্বারের থেকে, ধাওয়া করলো লোকটার পেছনে। ছেলেরাও যোগ দিল তার সাথে। কিন্তু ওরা রাস্তা বেরিয়ে আসতে আসতে পলায়ন পর লোকটা লাফ দিয়ে উঠল একটা ট্যাক্সিতে। তীব্র গতিতে হারিয়ে যেতে লাগলো ব্যস্ত ট্রাফিকের ভিড়ে। ধেত্তেরি, ক্ষোভ ঝরল কিশোরের গলায়। আর একটা ট্যাক্সিও চোখে পড়ছে না। মিস্টার ইভানভ ভীষণ ক্ষেপে যাবেন। ভয়ে গলা কাঁপছে গার্ডের। অনেক দেরিতে দেখলাম। ঠিক কি ঘটেছে বলবেন? জিজ্ঞেস করল কিশোর। অ্যানিমাল চেম্বার থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল ওই লোকটা। আমার সন্দেহ হয় চেক করতে যাই, দেখি একটা ডিসপ্লে কেসের কাজ কেটে আলগা করা, মূর্তিগুলোর একটা গায়েব। সাথে সাথে ইভানভকে সতর্ক করে আমি চোরটার পেছনে ছুটি। ওই সময় কি রুমে আর কেউ ছিল জানতে চাইল রবিন। না, মিস্টার ইভানভ তার অফিসে গিয়েছিলেন। ও আচ্ছা, ডাকাতির ঠিক আগ মুহূর্তে সোনালি চুলওয়ালা লম্বা একজন লোক বের হয়ে আসে রুমটা থেকে। সিগারেটের ধোঁয়া নিভিয়ে রাখে হলওয়েলে রাখা বালুর পাত্রে। কাজটার জন্য ধন্যবাদ জানাই তাকে, কারণ আমরা চাই না মিউজিয়ামে আগুন লাগুক। লোকটাও ওপর তলে উঠে গেল। তার এক মুহূর্তের ভেতর উদয় হলো চোরটাও। নিশ্চয়ই সে অপেক্ষা করছিল কখন রুমটা খালি হবে, সুযোগ পাওয়া মাত্রই চুরি করেছে মূর্তিটা। অ্যানিমাল চেম্বারের একটা ডিসপ্লেতে কেসের সামনে মিস্টার ইভানভকে পেল ছেলেরা। নিখুঁতভাবে কেটে ফেলা হয়েছে এক টুকরো কাজ। আর সামনের দুই পা উঁচু করা যে ঘোড়াটার প্রশংসা করছিল কিশোর, সেটা উধাও। ভয়ানক মুষড়ে পড়েছেন রাশান ভদ্রলোক। ওদের দেখা মাত্র চোরটা কোথায় জিজ্ঞেস করলেন তিনি। লোকটা পালিয়ে গেছে মিস্টার ইভানভ, জবাব দিল গার্ড। লাফ দিয়ে ট্যাক্সিতে উঠে গেছে। রাগে হাত মুঠোবদ্ধ করে ফেললেন ইভানভ। বজ্জাত আমেরিকান, বিন্দু মাত্র বিশ্বাস করা যায় না এদের। সোনাগুলো এখানে আনাটাই ঠিক হয়নি। প্রচন্ড ক্ষেপে যাবে আমাদের সরকার। জিনিসটা উদ্ধারে আমরা হয়তো আপনাদের সাহায্য করতে পারি, বলল কিশোর। শখের গোয়েন্দা আমরা। দুঃখের বিষয়, চোরটা মনে হচ্ছে কোনো সূত্র রেখে যায়নি। জানি না এটাকে সূত্র বলা যায় কিনা, কথা বলে উঠল মুসা।
তোমরা যখন ট্যাক্সিটার দিকে দৌড়ে যাচ্ছিলে তখন পেভমেন্টে কুড়িয়ে পাই এটা। হয়তো চোরটার কাছ থেকেই পড়েছে। একটা মেসেজ ধরা ওর হাতে। সবাই ঘিরে পড়ল সেটা। অ্যান্ড্রু নিকোল, চালানটাকে জুরিখে নিয়ে যাও, ডিসি।